হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 অর্থাৎ 2021 সালে সেপ্টেম্বর মাসে যে অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের সামনে দিয়েছে, তোমাদের স্কুল থেকে যেটা তোমাদের দিয়েছে, সেই অ্যাক্টিভিটি টাস্কের আজকে প্রতিটা অঙ্ক আজকে সলভ করব বা সমাধান করব। ঠিক আছে, তো এই জন্য এবং এর সঙ্গে যেটা তোমাদের 2022-এ যখন তোমাদের টেস্ট পেপার বেরোবে, মাধ্যমিক স্টুডেন্টদের তোমাদের যখন টেস্ট পেপার বেরোবে, তখন সেই টেস্ট পেপারের সলিউশনও আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু আপলোড করব। ঠিক আছে, তো এই কারণস্বরূপ বলে রাখি যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে দাও। আমাদের যে ভিডিও আসবে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা কিন্তু অবশ্যই পাবে। ঠিক আছে, চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথমের অঙ্কটা আমাদের কি বলেছে, দেখো বলেছে এক্স ভেরিয়েন্স ওয়াই স্কোয়ার। এক্স ভেরিয়েন্স কি? এক্স ভেরিয়েন্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবং যখন ওয়াই, দেখো ওয়াই ইকুয়াল টু 3, যখন এক্স ইকুয়াল টু কত 9, বুঝবে। দেখো অঙ্কটা টুকে দেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু অঙ্কটা বুঝতেও হবে। কে জানে এই পরীক্ষা থেকেই হয়তো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এসে গেল, তো তখন তোমরা যদি এই জিনিসগুলোকে বুঝে রাখো তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস না করে গেলেও কিন্তু এসে যাবে। কিন্তু আমি সব থেকে বেশি প্রেফার করব যে এই অ্যাক্টিভিটি টাস্কগুলোকেও তোমরা ভালোভাবে প্রেফার করো, আর এবং অবশ্যই এই অ্যাক্টিভিটি টাস্কের যে খাতায় লিখবে সেই খাতায় ভালোভাবে মার্জিন টেনে এবং ভালোভাবে করবে কিন্তু। কিন্তু প্রতিটা স্কুলই কিন্তু ওই অ্যাক্টিভিটি টাস্ক থেকে কিন্তু নাম্বার দিচ্ছে। ঠিক আছে, নাম্বার আপলোড করছে, ক্লিয়ার। নাম্বারগুলো কিন্তু তাদের স্কুলে রেখে দিচ্ছে। যদি বাই চান্স এই বছরের মতন যদি মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, তখন কিন্তু আর কোনো উপায় নেই, অ্যাক্টিভিটি টাস্কের নাম্বারগুলোই কিন্তু অ্যাড হয়ে 100 নাম্বারের যে পরীক্ষাটা হয় তোমাদের সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, ক্লিয়ার। তো দেখো এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার মানে কত আমরা লিখতে পারি, দেখো ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কে ওয়াই এর স্কোয়ার। থাকি না, লিখতে পারি কি পারি না? এটাকে 1 নাম্বার দেবে এবং তার পাশে লিখবে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য কি? ভেদ ধ্রুবক, ক্লিয়ার। তাহলে আমাদের এইখানে এবারে দেখো এই 1 নম্বর সমীকরণে লেখো, একটু লিখে করো। 1 নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু 3 এবং এক্স ইকুয়াল টু 9 বসিয়া পাই। ঠিক আছে, তাহলে এক্স মান কত হবে? 9 ইকুয়ালস টু কে 3 স্কোয়ার, কারণ ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের মান কত 3। তাহলে আমাদের এখানে কত আছে? ওয়াই স্কোয়ার আছে, মানে কত 3 স্কোয়ার হবে। তাহলে 9 ইকুয়াল টু কে ইন্টু 3 স্কোয়ার মানে কত বলো? 3 তার হোল স্কোয়ার মানে কত? 3 ইন্টু 3 ইকুয়াল টু কত? 9। তাহলে এটা কত হবে? 9। এই 9 এলিমিনেট হয়ে যাবে, তাহলে 1 ইকুয়াল টু কত? কে হবে। তাহলে ইমপ্লাইজ কে ইকুয়াল টু কত? 1। ওকে, এই কে ইকুয়াল টু 1-এর ভ্যালু আবার আমি অন্য একটা পার্টে বসাবো। এবং যারা দেখো এইটা পুরো ভেদ চ্যাপ্টার অঙ্ক, ঠিক আছে, যারা ভেদ চ্যাপ্টার এখন যাদের কমপ্লিট হয়নি তাদের বলে রাখি, আমাদের এই চ্যানেলেই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ভেদের পুরো ডিটেলস ম্যাথ পুরো ভালোভাবে তোমাদের সামনে করিয়ে দেওয়া আছে। তোমরা মনে করলে কিন্তু এই ভেদ চ্যাপ্টারটাকে ভালোভাবে দেখতে পারো। ঠিক আছে, লিখবে আবার 1 নং সমীকরণে, আবার 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 25 এবং কে ইকুয়াল টু 1 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমি যদি এক্স ইকুয়াল টু কত বসাবো বলো? এক্স ইকুয়াল টু কত বসাবো বলো? এক্স ইকুয়াল টু আমাদের সমীকরণটা কিছু লাগে টুকে নিই, ওয়াই স্কোয়ার। তাহলে এক্সে যা কত বসাবো? 25 ইকুয়াল টু কে এর ভ্যালু কত? 1, আর এটা কত হবে? ওয়াই স্কোয়ার। আমি ওয়াই স্কোয়ারটাকে আমি এদিকে লিখবো। কোন দিকে লিখবো? আমি এদিকে লিখছি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 25। ওকে, আর তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে বলো? ওয়াই ইকুয়াল টু √25 ইকুয়ালস টু কত? 5, ক্লিয়ার। যেহেতু এইখানে দেখো ওয়াই স্কোয়ার থেকে যখন আমি রুট করবো, এখানে একটা কী হবে? প্লাস মাইনাস হবে। তাহলে এটা কত হবে বলো তো? প্লাস মাইনাস কত? 5। কিন্তু তোমাদের বইতে দিয়েছে ওয়াইয়ের ধনাত্মক মান বের করতে হবে। কোন মান বের করতে হবে? ওয়াইয়ের ধনাত্মক মান। দেয়ারফর লিখবে ওয়াইয়ের ধনাত্মক মান হলো, বলে লেখো, অতএব ওয়াই এর ধনাত্মক মান হলো কত হবে? 5। ওয়াইয়ের ধনাত্মক মান কত? 5। তো এটা কোন মানে কোনটাতে আছে? এ। এরটা আমাদের কী হবে? প্রথমের আনসারটা
প্রথমের অঙ্কটার আনসার। ঠিক আছে, তো দেখো এবারে আমরা 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক। ঠিক আছে, প্রতিটা অঙ্কই কিন্তু দারুণ দারুণ অঙ্ক দিয়েছে। বলেছে এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা নিয়ে একটি কি ব্যবসা শুরু করলো, মানে করে 1 বছর পরে ওই ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতির পরিমাণ কত। ঠিক আছে, লিখবে এ ও বি এর মূলধন কত বলেছে, একটাতে বলেছে 2500, ঠিক আছে, আর একটা কত বলেছে বলো, এবং আর একটা কত 2000। ঠিক আছে, তো লিখবে এ ও বি এর মূলধনের অনুপাত হলো, লেখো এ ও বি এর মূলধনের অনুপাত কত হবে বলো, 2500 অনুপাত কত হবে 2000। ঠিক আছে, আমরা কি করব দেখো, এটাকে একেবারে করছি। দেখো এই 0 আর এই 0 কেটে দেবো, এই 0 আর এই 0 কেটে দেবো, কাটলে কত হবে 25 কত 20 না, হ্যাঁ কি না। আবার আমি যদি এইটাকে কেটে দিই দেখো, তাহলে কত হবে বলো তো, 5 4 20 অ্যান্ড 5 5 25 আর কত 5 4 20। ওকে, তাহলে এটা কত হবে 5:4। ক্লিয়ার, তাহলে এর মূলধনের অনুপাত কত হলো 5:4। ক্লিয়ার, এবং লিখতে হবে অতএব এ এর মূলধনের আনুপাতিক ভাগহার, এর মূলধনের আনুপাতিক ভাগহার কত হবে বলো, 5/5+4। ঠিক আছে, 5 কত 5+4, একটু গুছিয়ে লেখো না কি আছে, ইকুয়ালস টু কত হবে বলো 5/9। এবং বি এর মূলধনের আনুপাতিক ভাগহার কত হবে 4/5+4 ইকুয়াল টু কত 4/9। ঠিক আছে, ওকে, অতএব এর ক্ষতির পরিমাণ বলে লিখবে, দেখো এর ক্ষতির পরিমাণ, আমাদের টোটাল ক্ষতি কত ছিল বলো, টোটাল ক্ষতি আমাদের কত ছিল 720, তাহলে 5/9, কারণ এর আনুপাতিক ভাগারের সঙ্গে কি টোটাল ক্ষতিটাকে কী করি আমরা গুণ করি, এটা হচ্ছে অংশীদার কারবারের অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে কী করবো 5/9 ইন্টু কত হবে বলো, আমাদের টোটাল ক্ষতি কত 720, তাহলে এটা কত হবে 80, তাহলে 5 × 80 মানে কত 400 রুপিস, মানে টাকা। ওকে, তাহলে আমাদের এইখানে দেখো ডবল আয়ের বি এর অঙ্কটা আমাদের কি আনসার। ওকে, এবার আমরা সেম প্রসেসে 3 এর ম্যাথটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, 3 এর ম্যাথসটা দেখো, এইখানে আমরা প্রথম কি করব, দুটো সার্কেল আঁকবো। ঠিক আছে, দুটো কি করব, সার্কেল আঁকবো। ঠিক আছে, দুটো সার্কেল এমনভাবে আঁকবো যেটা এই সি বিন্দুতে কি করবে, টাচ করবে। ঠিক আছে, ওকে, তাহলে এইখানে আরেকটু এই সার্কেলটাকে একটু ছোটো আঁকতে হবে। ঠিক আছে, এই সার্কেলটা একটু ছোট আঁকলে খুব বেটার হয়। ওকে, এবং এই সার্কেলের দেখো এই একটা বিন্দুতে এইটা, এবং এখান থেকে আমি একটা কি স্কেল দিয়ে আমরা একটা কী টানবো, লম্ব টেনে নেবো। মানে লম্ব মানে কি, এটার স্পর্শক, এই যে লাইনটা আমি টেনেছি এই লাইনটা কি এর বলো স্পর্শক। ওকে, এই লাইনটার কি স্পর্শক। আর এই যে বিন্দুতে টাচ খেয়েছে, বোঝো হয়তো ওখানে অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো আমি এটাকে রেড কালি দিয়ে করে দিই। এই যে বিন্দুটা, ঠিক আছে, এটা তোমরা একটা ছোটো বিন্দু দেবে। ঠিক আছে, এত বড় বিন্দু হয় না, তো এই বিন্দুটাকে তোমরা সি বিন্দু দিয়ে দেবে। সি বিন্দু মানে কি, এই যে দুটো সার্কেল এই সি বিন্দুতে, ঠিক আছে, টাচ খেয়েছে, সি বিন্দুতে টাচ নয়, এই যে সি লাইনটার ওপর, এই যে লাইনটার ওপর এই দুটো সার্কেল কি সি বিন্দুতে কী করেছে, বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে, এবারে দেখো এ বি হচ্ছে দুটি সাধারণ বাহু, এটার নাম দাও এ আর এটার নাম কি দেবে বি। এ বি হচ্ছে কি সাধারণ বাহু। ঠিক আছে, যেটা ওই এ বি এই যে লাইনটার সঙ্গে এই যে বৃত্তটা এই লাইনটার এ বিন্দুতে টাচ করেছে, এবং এই বৃত্তটা এই লাইনটার বি বিন্দুতে টাচ করেছে। আমাদের প্রমাণ মানে দেখাতে বলেছে যে অ্যাঙ্গেল এ সি বি, আমরা অ্যাঙ্গেল এ সি বি বলতে বুঝি এইটা, এইটার এইটা না।
হ্যাঁ কি না? তাহলে আমরা কি করব, এইখান থেকে দুটো লাইন টেনে নেবো, এইখান থেকে কী করবো, দুটো লাইন আমরা কি করব, টেনে নেব। ঠিক আছে, এবং দেখো এইখানে একটা তোমার বলতে গেলে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ক্লিয়ার? তো আমাদের এই পুরো এসিবি অ্যাঙ্গেলটাকে তৈরি করতে গেলে আমাদের সবথেকে বড় জিনিস যে আমাদের এই অ্যাঙ্গেলটাকে তৈরি করতে হবে, এই যে অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটাকে আমাদের তৈরি করতে হবে। বাট আমরা জানি যে দেখো এটার একটা নাম দিয়ে দাও পি, ঠিক আছে? আমরা জানি যে পি অ্যাঙ্গেল পিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল পিসিএ, অ্যাঙ্গেল কত, পিএসি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল পিসিএ, ঠিক আছে? তেমনই অ্যাঙ্গেল দেখো পিবিসি, অ্যাঙ্গেল পিবিসি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল পিসিবি, অ্যাঙ্গেল পিসিবি। ওকে, তাহলে আমরা তো এটা আমরা কি জানি যে আমাদের এই দিকে যা অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে, যেহেতু এটা একটা সমকোণের মতন তৈরি হচ্ছে, তাই এই দিকের অ্যাঙ্গেল যা হবে এই দিকের অ্যাঙ্গেলটা কি প্রায় সমানই হবে, ঠিক আছে? তো সেইখানে দেখো আমরা বলতে পারি, এবং দেখো এখানে দেখো ত্রিভুজ যদি আমরা এসিবিকে ধরি, বলো তো ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রে আমরা যদি ধরি, এখানে আমরা কটা অ্যাঙ্গেল পাচ্ছি বলো তো, বলো? এইখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, দাঁড়াও এটা অন্য কালি দিয়ে করি, এইখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, আর এখানে কটা অ্যাঙ্গেল পাচ্ছি, দুটো অ্যাঙ্গেল পাচ্ছি, হ্যাঁ কি না? আবার আমরা জানি ত্রিভুজ এসিবি মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এইটাকে লিখবে ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রে, ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল পিএসি প্লাস অ্যাঙ্গেল পিসিএ, ওকে, প্লাস অ্যাঙ্গেল পিবিসি প্লাস পিসিবি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি, হ্যাঁ কি না? কারণ এই কটা অ্যাঙ্গেলকে আমি যদি যোগ করি কত ডিগ্রি পাবো, 180 ডিগ্রি তো পাবো, কারণ এই তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়। আমরা যদি পুরো এ সি বি একটা যদি ত্রিভুজ ধরি, তাহলে তার মোট অ্যাঙ্গেল কত হয়, 180 ডিগ্রি হয়। দেয়ারফোর আমরা দেখো এইখানে পিএসিকে আমরা এক্সচেঞ্জ করব, মানে কি পরিবর্তন করব, পরিবর্তন করে কাকে লিখবো, পিসিএ। কেন? কারণ আমাদের এই অ্যাঙ্গেলটাকে বের করতে হবে, এই পুরো অ্যাঙ্গেলটাকে কী করতে হবে, আমাদের বের করতে হবে, এই পুরো অ্যাঙ্গেলটাকে কী করতে হবে, আমাদের বের করতে হবে। তাই কি করব, এই অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করে কোন অ্যাঙ্গেলটা মানে কনভার্ট করব, এই অ্যাঙ্গেলটা। দেখো তাহলে দেখো ইমপ্লাইজ, এখানে একটা অতএব চিহ্ন দেবে, অতএব এই পিএসিকে পরিবর্তন করে আমি কি লিখব, পিসি এ প্লাস পিসিএ। তার কারণ কি, কারণ পিএসি ইকুয়াল টু কত, পিসিএ। তাহলে পিএসির পরিবর্তে কি পিএসির পরিবর্তে আমরা পিসিএ লিখতে পারি। তেমনই পিবিসি এর পরিবর্তে আমরা কি লিখব, পিসিবি প্লাস অ্যাঙ্গেল পিসিবি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা কত হবে, দুটো আমরা দুই কমন নিচ্ছি, তার কারণ কেন দেখো, এইটা অ্যাড করলে কত হবে, অ্যাঙ্গেল পিসিএ 2 প্লাস 2 পিসিবি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। তাহলে 2 কমন নাও, 2 কমন নিলে কত হবে, পিসিএ অ্যাঙ্গেল পিসিএ প্লাস পিসিবি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি, হ্যাঁ কি না? আমরা এটা তো বলতে পারি, কারণ দেখো এবার দেখো পিসিএ মানে কোনটা, পিসিএ এই কোনটা, এই যে রেড কালির যে কোনটা, এই যে ব্ল্যাক কালির যে কোনটা, এটা কি পিসিএ। আবার পিসিবি মানে কত, পিসিবি মানে কত, এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ কি না? তাহলে এই অ্যাঙ্গেলের যোগটা কত বলো, কত হবে বলো? তাহলে এটাকে এদিকে পাঠিয়ে দাও, ইমপ্লাইজ অ্যাঙ্গেল পিসিএ প্লাস অ্যাঙ্গেল পিসিবি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি বাই কত, 2, ঠিক আছে? এটা এলিমিনেট করলে কত হবে, 90 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে পিসিএ প্লাস পিসিবি ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। দেয়ারফোর আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এসিবি অর্থাৎ দেয়ারফোর অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। দেখতে অঙ্কটা 1 নম্বরের, কিন্তু অঙ্কটার মধ্যে অনেক কিছু লজিক কাজ করছে, ঠিক আছে? তো চলো তারপরের অঙ্কটা শুরু করা যাক। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 বর্গমিটার দিয়ে দিয়েছে। আমরা গোলকের চ্যাপ্টারতে একটা জিনিস শিখেছিলাম, গোলকের চ্যাপ্টার নিরেট অর্ধগোলকের যে সমগ্র তলের যে
ক্ষেত্রফলের যে সূত্রটা দেওয়া ছিল সেটা কত ছিল বলো তো 3πr², হ্যাঁ কি না? তাহলে এইখানে যারা গোলকের চাপটা দেখোনি, এই চ্যানেলেই প্রায় ভিডিও আপলোড করা আছে, গোলকেরও আপলোড করা আছে, ঠিক আছে? তোমরা গেলে কিন্তু দেখতে পারো, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি একটা অর্ধগোলক এখানে যদি ড্র করে নিই, কেমন লাগবে বলো? এই একটা ধরে নাও, একটা অর্ধগোলক আমরা একটা কী করব, ড্র করে নেব। আমাদের কাছে এটা একটা ধরে নাও অর্ধগোলক আছে, ঠিক আছে? এই একটা কি অর্ধগোলক, যেটা পুরোটাই কি নিরেট, যেটা পুরোটাই কি পুরো নিরেট অর্ধগোলক, ঠিক আছে? তাহলে এইটা হবে কি এর রেডিয়াস আর লিখবে, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ হলো, লেখো অর্ধগোলকের, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার বা সেমি, ঠিক আছে? এবার বলেছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 বর্গ সেমি, লিখবে অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এইটার এই যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বলো, 3πr²। তাহলে কত হবে, এটা নিচে লিখবে, একটু তোমরা কিন্তু খাতার পাশেই লিখবে, ঠিক আছে? এখানে যেহেতু ছবিটা আছে বলে আমি নিচে লিখছি 3π বর্গ সেমি। তাহলে এককটা এইখানেও সেমি করে দাও, ইংলিশে তাহলে লিখে লাভ নেই, ঠিক আছে? তাহলে এটা কি হলো বর্গ সেমি, অর্থাৎ বা প্রশ্নানুসারে 3πr² ইকুয়াল টু কত, 147 পাই। 3πr² ইকুয়াল টু কত বলো, 147 পাই। ওকে, তাহলে এইখানে দেখো আমি যদি r²টাকে রেখে দিই তাহলে কত হবে, 147 পাই ডিভাইডেড বাই কত হবে বলো, 3π। তাহলে এই পাই কী হবে, এলিমিনেট হয়ে যাবে। ওকে, তাহলে এইখানে দেখো আমি এটাকে লিখতে পারি 147/3। আমি যদি এই 3 দিয়ে 147কে যদি ডিভাইড করি আমরা কত পাবো জানো, 49, ঠিক আছে? 3 4 যা 12, মানে 3 4 12, 2 আর এটা কত হবে 7, তাহলে এটা কত হবে 3 9 27, ঠিক আছে? মানে কত 49, তাহলে 49, তাহলে আর ইকুয়াল টু কত হবে, এটাকে একটু ওপরে করতে হবে, হয়তো তোমরা দেখতে পাবে না, আমি তো দেখতে পাচ্ছি না, দেখো তাহলে এটা কত হবে, অত ইমপ্লাইজ r², তোমরা এর নিচে কিন্তু লিখবে, হ্যাঁ এর কিন্তু নিচে লিখবে, ঠিক আছে? r² ইকুয়াল টু কত 49, আর ইকুয়াল টু কত হবে +√49 ইকুয়াল টু কত +-7। এবার ভালো কথা যে আপনি স্যার +-7 দিনের উত্তর তো +7 আছে। সবথেকে বড় কথা হলো দেখো আমাদের ঋণাত্মকে কোনোদিনও কোনো ডিস্টেন্স হয় না, যত ডিস্টেন্স হয়, ধরো এইটারই কথা বলো না, আমি কথার কথা ধরে নিলাম এটা 10 সেন্টিমিটার, আমি এটা কখনোই বলতে পারবো -10 সেন্টিমিটার বা -7 সেন্টিমিটার, কখনোই তো বলতে পারবো না। তো ঋণাত্মক সংখ্যা গ্রাহ্য নয়, ঠিক আছে? তো এইখানে লিখবে অতএব লিখবে যে অর্ধগোলকের ব্যাসার্ধ হবে অর্ধগোলকের ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার, এখানে একটা সেমি দিয়ে দেবে, ঠিক আছে? 7 সেন্টিমিটার, ক্লিয়ার? তো দেখো এবারে আমরা 2-এর দাগের সত্য মিথ্যার অঙ্কগুলি আমরা করব, ঠিক আছে? তোমরা সত্য কিনা মিথ্যা তোমরা সেটা খাতায় লিখে দেবে, ঠিক আছে? দেখো 2-এর দাগের আইটা কী হবে, সত্য হবে, 2-এর দাগের আই কী হবে, সত্য হবে, ঠিক আছে? তো এটাকে আমি একটু প্রুভ করে দেখিয়ে দিচ্ছি, যারা দেখবে না তারা 2-3 মিনিট স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? দেখো এইখানে কী হয়েছে, ধরো আমার কাছে একটা সার্কেল আছে, ঠিক আছে? সার্কেলের এইখান থেকে আমার একটা স্পর্শক আছে এ, আর এইখান থেকে একটা স্পর্শক আছে, ঠিক আছে? যে স্পর্শক দুটো একটা বিন্দুতে গিয়ে মিলেছে সেটা হচ্ছে এ, এবং এই দুটো স্পর্শকের এখান থেকে আমি যদি একটা লম্বা লাইনটা নিই, এটা হবে বি আর এটা হবে সি। ওকে, আর এইটা হচ্ছে স্পর্শকের কি সেন্টার, তুমি যেটা নাম দেবে ও, ঠিক আছে? দাঁড়াও সেন্টারটা একটু মিডিলে করি, তাহলে এটার নাম কি ও, আর এইখান থেকে একটা যদি আমরা লম্ব লাইন টেনে দিলাম, ঠিক আছে? এবার আমাদের বের করতে যেটা আমাদের বলেছে যে ও এ
ও এ, এই যে ও এ বিসির ওপর কি লম্ব সমদ্বিখণ্ডিত করছে। তো আমাদের কাছে এই অঙ্কটা প্রমাণ করে দেওয়া আছে, বইতে প্রমাণ করে দেওয়া আছে। আমি তোমার সামনে প্রমাণ করে দিচ্ছি। দেখো এইখানে আমরা কি জানি যে এসি এবং বিসি কী হবে, সমান হবে। আমরা কি জানি, আমরা জানি যে এসি ইকুয়াল টু কি বিসি সমান, আমরা জানি যে এ বি ইকুয়াল টু কি এ সি, এ বি ইকুয়াল টু কি এইটা যা হবে এটা তা কী হবে, সমান হবে। যদি এই এ বি ইকুয়াল টু এসি হয় তাহলে আমরা বলতে পারি যে এদের মধ্যবর্তীকার অ্যাঙ্গেল, এদের মধ্যবর্তীকার কি অ্যাঙ্গেল এটাও কি হবে, সমান হবে। এদের মধ্যবর্তীকার অ্যাঙ্গেলটা কী হবে, সমান হবে। ক্লিয়ার? তাহলে এখানে লিখবে, দেখো অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএ, এটাকে ডি দাও তো, বিএডি ইকুয়াল টু সিএডি, সিএডি কত হবে, সিএডি। যদি দেখো বিএডি ইকুয়াল টু সিএডি হয় তাহলে আমি বলতে পারি যে এদের মধ্যেকার এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, দেখো এবিডি ট্রায়াঙ্গেল এডিবি প্রায় সমান কত হবে বলো, এডিসি, ট্রায়াঙ্গেল এডিসি। ওকে, আমরা এটা তো বলতে পারি। এবার যদি বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে বিডি ইকুয়াল টু কি, দেখো বিডি ইকুয়াল টু কত হবে, ডিসি হবে। এটা অনুরূপ কি বাহু। এবার যদি বিডি ইকুয়াল টু ডিসি হয় তাহলে তাদের যে কোণগুলো, দেখো বিডিসি অ্যাঙ্গেল বিডিসি, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেল বিডিসি নয় এ, বিডিএ ইকুয়ালস টু কত হবে, সিডিএ। তার কারণ কি, এগুলো হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কি হবে, কোণ হবে। দেখবে বইতে এইভাবে করে দেওয়া আছে স্পর্শকের ওখানে। ক্লিয়ার? যদি অনুরূপ কোণ হয় আমরা বলতে পারি যে এই দুটো কোণের যোগফল, মানে এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি, হ্যাঁ কি না? এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে দেখো অতএব আমরা কি করব, এই অ্যাঙ্গেল বিডিএ প্লাস অ্যাঙ্গেল সিডিএ, ঠিক আছে, সিডিএ ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি লিখতে পারি না, হ্যাঁ কি না? লিখতে পারি তো। তাহলে আবার আমরা কি জানি, দেখো বিডিএ ইকুয়াল টু কি সিডিএ, তাহলে এইখানে বলতে পারি যে বিডিএ প্লাস বিডিএ ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। তাহলে এটাকে লিখবে 2 অ্যাঙ্গেল বিডিএ ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি, অ্যাঙ্গেল বিডিএ ইকুয়ালস টু কত হবে, 180 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে না, হ্যাঁ কি না? সেম একই প্রসেসে বলতে পারি যে এই অ্যাঙ্গেলটাও কি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, ঠিক তো? তার কারণ কি বলো তো, আমি এইখানে সিএডিকে চেঞ্জ করেছি, সিএডিকে চেঞ্জ করে কি লিখেছি, বিডিএ লিখেছি। তো আমি সিএডিকে এবার নেক্সট বার যখন ফের এটাকে টুকে নিয়ে যখন সিএডি করব, ঠিক আছে, সিএডিকে যখন করব অনুরূপভাবে কী হবে, এই সিএডিটাও কী হবে, 90 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা বলে দেবো যে ও এ বিসির ওপর, অতএব ও এ বিসি এর লম্ব সমদ্বিখণ্ডিত করছে, ঠিক আছে? তো দেখো একটু অঙ্কটা বড়, অনেক টাইম লেগেছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর 2-এর দাগের, এটা তো থ্যালাসের উপপাদ্যটাকে টুকে দিয়েছে পুরো, ঠিক আছে? তাহলে 2-এরটাও কী হবে, ডবল আইটাও কী হবে বলো তো, সত্য হবে। ডবল আইটা কী হবে, ডবল আইটা আমাদের কী হবে, সত্য হবে। বাবা এই মার্কারটা লিখছে না, তাহলে ডবল আইটা কী হবে বলো তো, সত্য হবে, ঠিক আছে? কী হবে, সত্য হবে। ক্লিয়ার? তো এবারে আমরা দেখো কোনটা করব, হ্যাঁ এই 3-এর অঙ্কটা বহু জায়গাতে টেস্ট পেপারে না 2 নম্বরের কোশ্চেন এসছে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? তো সেই জন্য এটা আমাকে কিন্তু প্রমাণ করে দিচ্ছি তোমাদের সামনে। দেখো তোমাদের সামনে আমি প্রমাণ করে দিচ্ছি। দেখো তির্যক উচ্চতা, দেখো কোন শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর কি উচ্চতার দ্বিগুণ হলো, মানে কি, একটা শঙ্কু যদি আমরা ড্র করি, দেখো
ঠিক আছে। তাহলে সেইখানে আমরা একটা জিনিসই দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের সামনে ধরে নাও একটা শঙ্কু আছে এ বি সি, আর এইটা কি আমাদের উচ্চতা, আর নিচের যে তলটা থাকে ওটাকে আমরা কি বলি, বৃত্ত বলি। ঠিক আছে। তাহলে এইখানে দেখো, আর এইটাকে কি মানে আমরা কি বলি, তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল দিয়ে লিখি, আর উচ্চতাটাকে আমরা কি দিয়ে লিখি, এইচ দিয়ে লিখি। আর এইটাকে ধরে নাও এটা ডি, তাহলে এটাকে তোমরা ধরে নাও আর। ঠিক আছে। এইখানে একটা বলে দিয়েছে দেখো বইয়েতে, বলেছে শঙ্কু তির্যক উচ্চতা উচ্চতার দ্বিগুণ মানে কি বলো তো, এল ইকুয়াল টু, লিখবে এখানে লিখে করো, শঙ্কুর, যদি এটা পরীক্ষার কথা মাধ্যমিকে 2 নম্বরে আসে তখন কিন্তু লিখে করতে হবে, শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, শঙ্কুর উচ্চতার দ্বিগুণ মানে কি, অতএব তির্যক উচ্চতা ইকুয়াল টু 2 ইন্টু উচ্চতা, 2 ইন্টু কত, উচ্চতা। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা জানি যে তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু কত হবে, তির্যক উচ্চতা স্কোয়ার কী হবে বলো, উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। ঠিক আছে। তাহলে আমি দেখো ভূমি নয়, এটাকে লিখবে ব্যাসার্ধ বলে লিখে দাও, ব্যাসার্ধ। ঠিক আছে। ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এই ব্যাসার্ধ স্কোয়ারটাকে আগে লেখো, ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো তো, তির্যক উচ্চতা স্কোয়ার, তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস কি, উচ্চতা স্কোয়ার। ওকে। তাহলে তির্যক উচ্চতা মানে কত, 2 ইন্টু, দেখো 2 ইন্টু উচ্চতা স্কোয়ার মাইনাস কি, উচ্চতা স্কোয়ার। তাহলে এটাকে লিখবে 4 উচ্চতা স্কোয়ার মাইনাস কি, উচ্চতা স্কোয়ার। ঠিক আছে। তাহলে এইটা কত হবে বলো তো, দেখো এটাকে আমরা লিখতে পারি যে ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়াল টু, দেখো ইমপ্লাইজ ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 3 উচ্চতা স্কোয়ার, হ্যাঁ কি না। তাহলে আমরা এইখানে দেখো, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে বলো, ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে, √3 ইন্টু কত হবে, উচ্চতা, কি √3 ইন্টু উচ্চতা, কারণ 3 এর স্কোয়ারটা এদিকে লিখে হবে, এটা √3 হবে, আর এটা 2 কী হবে, পাওয়ারের 2 কে আমাদের এলিমিনেট হয়ে যায়, মানে কেটে যাবে। তো এইটা কিন্তু এইভাবে প্রমাণ করতে হয়, বা তোমরা এইখানে প্রথমে উচ্চতাকে এইচ ধরে নেবে, লিখবে ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ, তির্যক উচ্চতা ইকুয়াল টু এল, এবং ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এইভাবেও তোমরা কি অঙ্কটাকে করে নিতে পারো। ওকে। বলেছে যে এ ও বি এর ব্যবসার মূলধনের অনুপাত 7:5, বাট এ এর মোট লাভের পরিমাণ কত, 140, এবং বি এর মোট লাভের পরিমাণ। তাহলে দেখো 4-এরটা লিখে দিই, 2-এর দাগের 4 কি, মিথ্যা। ঠিক আছে। তার কারণ দেখো এইখানে তাদের লাভের অনুপাতকে যদি অনুপাত করি, যে ধরো A:B কে যদি লাভের অনুপাতটাকে যদি 1:4 আর কত হবে 125, এটা 5 দিয়ে গেলে কত হবে বলো তো, 5 দিয়ে 140-কে গেলে 5 2 10, 4 5 8 40, মানে 28 ইন্টু 5 25 125। দেখো 28:25 আসছে, কিন্তু আসার কথা ছিল কত বলো তো, এই 7:5 আমাদের যেটা বইয়েতে দেওয়া আছে। ঠিক আছে। আমাদের যেটা বইয়েতে দেওয়া আছে সেইটা আসার কথা ছিল, বইয়েতে বলি এইখানে যে মূলধনের অনুপাতের সঙ্গে ইকুয়াল হওয়ার কথা ছিল, যেহেতু নেই তাই এটা কী হবে, মিথ্যা হবে। ঠিক আছে। এবারে আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মীর আই, খুব ভালো অঙ্ক। দেখো 3 বন্ধু ABC একসঙ্গে কিছু মূলধন একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে কি ভাগ করে নেবেন। ঠিক আছে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে। আমাদের খুব ভালো অঙ্ক। দেখো লিখবে, তাহলে প্রথমেই লিখে নাও যে
29,000 দেখো লিখবে 29,260 টাকার 2/5 অংশের টাকার 2/5 অংশের পরিমাণ হলো কত হবে 29,260 ইন্টু কত 2/5। তাহলে এটাকে যদি 5 দিয়ে এলিমিনেট করি, দেখো 5 দিয়ে 29,260টাকে যদি ভাগ করি তাহলে কত হবে 5 4 20, 5 5 25, 4 5 8 40 মানে কত 2 6 5 5 25 মানে কত 1 0 5 2 10। ঠিক আছে 10। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি আমাদের কত হবে 5852। তাহলে এটাকে লিখবে 5852 ইন্টু কত 2। তাহলে 5852কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে 2 2 যা 4, 5 2 যা মানে 2 2 4, 5 2 গুণে 10 0 হাতে 1, 8 2 গুণে 16 1 17 7 হাতে 1, আর এটা কত হবে 11, 5 2 10 1 11। তাহলে কত হলো 11,704 টাকা। ঠিক আছে ওকে। তাহলে এইখানে লিখবে যে এর আনুপাতিক ভাগার, এই কথাগুলো কিন্তু লিখতে হবে যেহেতু 3 নম্বরের কোশ্চেন, তাই আমাদের এগুলো লিখতে হবে। লিখবে এর আনুপাতিক ভাগার হলো এর আনুপাতিক ভাগ হার, যেন স্যারেরা নাম্বার কাটার জায়গায় যেন না পায়। ঠিক আছে, আনুপাতিক ভাগার কত হবে বলো ইকুয়াল টু 3/, কারণ প্রথমটা 3 আছে, 3/3 + 2 + 2 মানে কত বলো 3/5 7 কত হবে 7। তাহলে এবং বি এর আনুপাতিক ভাগার, আমি এখানে কমা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু লিখবে আবার, হ্যাঁ। তাহলে এটা কত হবে বলো 2/3 + 2 + 2 মানে কত 2/7। ওকে ক্লিয়ার। অতএব দিয়ে ওপরে লিখবে, দেখো অতএব দিয়ে লিখবে এর আয়ের পরিমাণ হলো কত হবে 3/7 ইন্টু 11,704। তাহলে 7 দিয়ে কাটলে কত হবে 11,704, হ্যাঁ কি না? তাহলে কত হবে 7 1 7, 7 4 11 মানে 47, 5 7 35, 6 7 42 মানে এটা কত হবে 4250। তাহলে এটা কত হবে 7 7 49, এটা কত 1 4, 7 2 গুণে 14 মানে কত হবে, এটাকে যদি আমি কেটে দিই কত হবে 1672। তাহলে 3 × 167 কত হলো 2 হলো। একটু ব্যাকগ্রাউন্ডে একটু কাজ হচ্ছে, ঠিক আছে, সেই কারণে হয়তো একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে এটা কত হবে দেখো 1672 ইন্টু কত 3, 3 2 গুণে কত 6, 3 7 21 1 হাতে 2, 3 6 18 দিয়ে কত হবে বলো 18 দিয়ে 20 0 হাতে 2, 3 1 3 2 5, তাহলে 5016 টাকা। ওকে, কত হলো 5016 টাকা। ক্লিয়ার। তো এবারে আমরা বি এর আয়ের পরিমাণ বের করব। দেখো যেহেতু এখানে সি এর আনুপাতিক ভাগ আর বের করলাম না, তার প্রধান কারণ কি বলতো, কারণ সি এর আনুপাতিক মানে বের করে লাভ নেই, ভাগ আর বের করে লাভ নেই। ক্লিয়ার, কারণ এখানে সি বের করতে বলেনি। তাহলে লিখবে বি এর আনুপাতিক ভাগার হলো এই বি এর আয়ের পরিমাণ, বি এর আয়ের পরিমাণ কত হবে 2/7 ইন্টু কত 11,704 মানে 11,704। তো এই 7 7 কেটে গেলে কত হচ্ছে 1672। তাহলে 2 × 1672, তাহলে এটা আমাদের কত হবে বলো 1672 ইন্টু কত 2, 2 2 যা কত 4, 2 দিয়ে 4, 7 2 কত 14, 4 হাতে 1, 6 2 12 1 13, 3 হাতে 1 3, তাহলে কত হবে 3344। ঠিক আছে, টাকা, অবশ্যই টাকা কথাটা লিখবে টাকা। ঠিক আছে, তাহলে এর আয় বি এর আয়ের থেকে কত বেশি লিখবে, অতএব এর আয়ের এই কথাটা লিখে করবে। তাহলে লিখবে যে অতএব এর আয় বি এর আয়ের থেকে এখানে ব্যাকে দিলে 5016 মাইনাস 3344 টাকা, বা এটাকে বিয়োগ করা তো 5016 মাইনাস 3344, 4 2 যা 6, 7
হাতে 1 4 4 6 10 0 হাতে 1 3 1 4 1 16 নিচে লিখছি 1672 টাকা বেশি হয়েছে। 1672 টাকা কি বেশি। ক্লিয়ার? তো এবারে আমরা 2 এর অঙ্কটা করব। ঠিক আছে, 2 এর অঙ্কটা কী বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, বলেছে কত 3:4। তাহলে লিখবে যে লম্ববৃত্তাকার শঙ্কু, লেখো অঙ্কটা লেখো, লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত হলো, লিখবে লম্ববৃত্তাকার দাঁড়াও এটা লিখছে না ভালোভাবে, লেখো লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত 3r ও 4r, এটাকে ধরি বলে লিখবে। ঠিক আছে, কি চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে, ধরে নাও h1 ও h2, h1 এবং h2। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, লিখবে অতএব দিয়ে লিখবে চোঙের আয়তন ডিভাইডেড বাই শঙ্কুর কি আয়তন। চোঙের আয়তন কি বলেছে 1/3 পাই আর স্কোয়ার এইচ না, হ্যাঁ কি না? তাহলে কত হবে, পাই মানে কত, পাই আর মানে কত 3r স্কোয়ার ইন্টু এইচ মানে কত h1, আর এটা কত হবে 1/3 পাই আর মানে কত 4r তার হোল স্কোয়ার ইন্টু কত h2। ঠিক আছে, আমরা যদি এটাকে এবার আমরা যদি কাটাকুটি করি, দেখো কত হবে, দেখো এইখানে এই পাই এলিমিনেট হয়ে যাবে। তাহলে এটাকে আমি সাইডে লিখছি, দেখো 9r স্কোয়ার ইন্টু h1 ডিভাইডেড বাই, এটা তাহলে কত হবে বলো 1/3, মানে এই যে এটা কোথায় আছে 1/3 মানে 1/3 আছে, তাহলে 3টা কোথায় চলে যাবে সবার উপরে, তাহলে 3 এখানে গুণ করে দাও, তাহলে এটা 16 ইন্টু r স্কোয়ার, এই r স্কোয়ার কেটে গেলে কত হবে বলো 3 9 27 h1 ডিভাইডেড বাই 16, আর এটাকে h2 মাল্টিপ্লাই করো, কত হবে h2। ক্লিয়ার? তাহলে এবারে আমরা চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন কী কী দিয়েছে দেখো, ইমপ্লাইজ কত লিখবে বলো তো 9:8, 9 কত হবে 8 হবে, হ্যাঁ কি না, 9 কত হবে 8 হবে। তাহলে এটাকে আমরা কাটাকুটি করি, চলো তাহলে h1:h2 কত হবে দেখো, ইমপ্লাইজ 8 × 27 h1, ঠিক আছে, 8 × 27 কি h1 ইকুয়ালস টু কত হবে 9 × 16 h2, তাহলে h1 ইকুয়ালস টু কত 9 × 16 বাই কত 8 × 27, আর এই h2টাকে এখানে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে কত হবে 8 2 16, 3 9 কত 27, 8 2 16 আর 3 9 কত হলো 27 হলো। তাহলে এটাকে লিখবে কত হবে বলো, h1 ইকুয়াল টু 2/3 h2 বা h1 বাই, এগুলো সব ইমপ্লাই সাইন দেয়, বা তোমরা বাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। h2 ইকুয়াল টু কত 2/3 ইমপ্লাইজ h1:h2 কত হবে 2:3। ঠিক আছে, ক্লিয়ার? তো আমাদের এই অঙ্কটা আমরা কি করলাম, কমপ্লিট করে নিলাম। এবারে আমরা দেখো ঠিক 3-এর অঙ্কটা করব। ঠিক আছে, 3-এর অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে দেখো, যদি y ভেরিয়েন্স x3 এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে y এর বৃদ্ধির অনুপাত কি হবে তা লিখি। ঠিক আছে, তো চলো এই অঙ্কটাকে স্টার্ট করা যাক। তাহলে লিখবে y ভেরিয়েন্স x3, ঠিক আছে, লিখবে y ইকুয়ালস টু kx তার হোল কিউব। ঠিক আছে, যেখানে লিখবে k হলো অশূন্য ভেদ
ধ্রুবক, অশূন্য কি ভেদ ধ্রুবক। লিখবে লেট এটাকে ধরো না y1 ইকুয়াল টু কে x1 এর কিউব আর y2 ইকুয়াল টু কত হবে কে x2 তার হোল কিউব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে লিখবে দেখো y1 বাই y2 ইকুয়ালস টু কত হবে কে x1 এর কিউব ডিভাইডেড বাই কত কে x2 তার কত কিউব। ওকে, তাহলে y1 y2 বৃদ্ধির হার বলে দিয়েছে, তাহলে 8/27 আর এই কে এলিমিনেট হয়ে যাবে, হলে দেখো x1 বাই x2 তার হোল কিউব লিখে দিলাম। এটাকে লিখতে পারি কি, দেখো এরকম যদি থাকে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, তাকে আমরা লিখতে পারি a বাই b তার মাথায় হোল n। সেই কেসটা এখানে লিখেছি, ক্লাস 9-এ সেই সূচকের অঙ্ক ছিল, সেই সূচকের চ্যাপ্টার থেকে করেছি। ঠিক আছে, তাহলে এইটাকে লেখো, এটাকে আমি একটু আগে লিখবো। এদিকে দেখো ইমপ্লাইজ x1 বাই x2 তার হোল কিউব ইকুয়াল টু, এটাকে 8টাকে লিখবে 2 এর কিউব বাই কত 3 এর 27কে লিখবে 3 এর কিউব। ঠিক আছে, 8টাকে কত লিখবে 2 এর কিউব আর 27টাকে কত লিখবে 3 এর কিউব। ওকে, তো এইবারে দেখো কি বলেছে, দেখো x1 বাই x2 ইকুয়াল কিউব ইকুয়াল টু কত 2 বাই, সেই একই প্রসেসে 2/3 তার হোল কিউব। তাহলে x1 বাই x2 ইকুয়াল টু কত 2/3 আর এই 3টা এদিকে আসলে কত হবে 1/3, এই 3 এলিমিনেট হয়ে যাবে। তাহলে x1 বাই x2 ইকুয়াল টু কত 2/3। তাহলে এদের অনুপাত কত হবে, x এর বৃদ্ধির অনুপাত কত হবে, অতএব x1 ইস টু x2 ইকুয়াল টু কত 2:3 লিখবে, উত্তর বলে লিখবে অতএব x এর বৃদ্ধির হার কত হবে 2:3। ঠিক আছে, দেখো আজকে আমরা সবার লাস্টের অঙ্কটায় চলে এসেছি। এইটা তোমাদের আর এখানে আমি করিয়ে দিচ্ছি না। ঠিক আছে, আরও নাহলে বেশি টাইম লেগে যাবে। তো সেই ক্ষেত্রে দেখো এইটা তোমাদের উপপাদ্যতে আছে, এটা তোমাদের উপপাদ্য পেজ নাম্বার তোমাদের বলে দিই 211, মানে 221 পেজে তোমাদের এই উপপাদ্যটা আছে। আর উপপাদ্য নাম্বার 41, উপপাদ্য নাম্বার কত, উপপাদ্য কত বলো 41। তোমরা ওটা দেখে কি করে নিও। ঠিক আছে, দেখে কি করবে তোমরা করে নেবে। ওকে, তো এই সব প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি, এটা তোমরা দেখে খাতায় টুকে নেবে। নেওয়ার পরে তোমরা ওটাকে নিয়ে স্কুল যখন চাইবে তখন তোমরা স্কুলে সাবমিট করে দেবে। ঠিক আছে, তো আজকের মতন এতটুকু এখানে থাকলো। যারা চ্যানেলে এখনও নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে। ঠিক আছে, তো আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটা সমাপ্ত করলাম।